নমস্কার, আমি উজ্জ্বল মণ্ডল। আজ আলোচনার বিষয় সমাজতন্ত্র কি বা সাম্যবাদ কি এবং সাম্যবাদের কিভাবে উদ্ভব, কিভাবে ইউরোপে ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদ বা কাল্পনিক সমাজতন্ত্রবাদ অথবা স্বপ্নবিলাসী সমাজতন্ত্রবাদের জন্ম হয়। এছাড়াও বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো, অথবা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বা মার্ক্সবাদ, কার্ল মার্ক্স প্রচারিত মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা করব। এই বিষয় আজকে আলোচনার। এখন সাম্যবাদ কি, এটি আমাদেরকে জানতে গেলে আমাদের জানা প্রয়োজন গণতন্ত্র ও জাতীয়তাবাদের মতো একটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো সমাজতন্ত্রবাদ। এখন এই সমাজতন্ত্রবাদের কোনো সুনির্দিষ্ট বা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দেওয়া খুব মুশকিল। তবে সমাজতন্ত্রবাদ বলতে খুব সংক্ষেপে বলা যায় যে ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানার ভিত্তিতে উৎপাদন ও উৎপাদিত সম্পদের সমবন্টন বা সুষম বন্টনকেই সাম্যবাদ বলা হয়ে থাকে। এই সাম্যবাদকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন সংজ্ঞা দিয়ে বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তবে এই সাম্যবাদীদের মূল বক্তব্য হলো শুধুমাত্র সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে গেলে আইনি পরিবর্তন এবং রাজনৈতিক সমতায় মানুষের সাম্য এনে দিতে পারে না। এর জন্য প্রয়োজন অর্থনৈতিক সাম্য। অর্থাৎ সেই সময় বা আমরা দেখি সমাজের যে ধনী এবং এই যে দরিদ্রের বৈষম্য, এই বৈষম্যকে কমিয়ে আনা এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণে যে সম্পদ, ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সেই সম্পদকে সকল জনগণের মধ্যে বিতরণই হচ্ছে সাম্যবাদের মূল লক্ষ্য। তবে এই সাম্যবাদের যে কথা বলছি, এই সাম্যবাদের ধারণা কোনো নতুন কোনো ধারণা নয়। এটি সেই সুপ্রাচীন কাল থেকেই এই ধরনের ধারণা প্রচলিত আছে। বিশেষ করে মোজেস এবং যীশুখ্রিস্টের বাণীর মধ্যেও সাম্যবাদের কথা খুঁজে পাওয়া যায়। এছাড়াও প্লুটোর তার রিপাবলিক গ্রন্থে তিনি প্রথম অর্থনৈতিক সাম্যের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেছেন। আবার আমরা পরবর্তীকালে দেখি 16 শতকে টমাস মুর বলে একজন ইংরেজ দার্শনিক, তিনি তার ইউটোপিয়া গ্রন্থে সাম্যবাদের মতাদর্শ প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি শ্রেণী সংগ্রামহীন, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যহীন সমাজের কথা বলেছেন। এর পাশাপাশি আমরা পরবর্তীকালে দেখি রুশোও তিনি এই সাম্যবাদী মতাদর্শের কথা প্রচার করেছেন। তাহলে আমরা দেখলাম ইতিপূর্বে অনেকেই সাম্যবাদ নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আমার আলোচনার মূল বিষয় যে বর্তমানে বা আধুনিক যুগে কিভাবে সাম্যবাদের উদ্ভব হয়েছিল, এর কারণ কি ছিল। এই সাম্যবাদ বা এই সমাজতন্ত্রবাদ কথাটি আলোচনা করতে গেলে বা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে একটু ফিরে যেতে হয় ইংল্যান্ডের
শিল্প বিপ্লবের সময়কালে। অর্থাৎ খুব পরিষ্কারভাবে বলতে গেলে আমরা দেখি অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। ফলে ইংল্যান্ডে কলকারখানাগুলিতে প্রচুর পরিমাণের কাজ করার জন্য শ্রমিক শ্রেণীর প্রয়োজন হয়েছিল। ফলে মানুষ কাজের সন্ধানে দলে দলে গ্রাম থেকে বা বিভিন্ন স্থান থেকে মানুষ দলে দলে বিভিন্ন কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতে শুরু করে এবং আমরা দেখি এই কাজ করতে শুরু করে একদিকে মালিক শ্রেণী, অপরদিকে শ্রমিক শ্রেণী জন্ম হয়। কিন্তু এই শ্রমিক শ্রেণী জন্ম হলেও শ্রমিকরা কলকারখানায় কাজ করেও তারা সারা দিন 12 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করেও তাদের আর্থিক অবস্থার সেভাবে কোনো উন্নতি হয়নি বা তাদের বেতন বা তাদের অর্থ সেভাবে বৃদ্ধি পায়নি। কিন্তু আমরা অপরদিকে লক্ষ্য করেছি এই শিল্পপতি শ্রেণী বা পুঁজিবাদী শ্রেণীর হাতে উত্তরোত্তর ধন বা সম্পদ বৃদ্ধি পেয়েছে। ফলে সমাজে এই দুটি শ্রেণীর জন্ম হয়েছে, শুধু শ্রেণীর জন্ম হয়নি, ধন বৈষম্যের বা ধন বন্টনে বৈষম্যের সৃষ্টি হয়েছে। তাই সাম্যবাদীরা মনে করেন শ্রমিকদের শ্রমের দ্বারাই মালিক শ্রেণী ধনী হয়ে উঠেছে, অথচ সেই শ্রমিকদেরকেই খাদ্যাভাব, অর্থাভাব এবং দারিদ্রতার মধ্যে বস্তিতে ঘিঞ্জি অঞ্চলে বসবাস করতে হচ্ছে, তাদের অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে বসবাস করতে হচ্ছে। কারণ কি? তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই। কেন নেই? কারণ মালিক শ্রেণীর মানুষেরা বা পুঁজিবাদী শ্রেণীর মানুষেরা বা শিল্প মালিকেরা শ্রমিকদেরকে তাদের ন্যায্য বেতন থেকে বা অধিকার থেকেই বঞ্চিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই শ্রমিক এবং এই মালিক শ্রেণীর মধ্যে যে বৈষম্য তা ক্রমে শ্রেণী সংগ্রামের জন্ম দিয়েছে বা সংঘাতের জন্ম দিয়েছে। এই শ্রেণী সংগ্রাম বা সংঘাত এড়ানোর জন্যই ইউরোপে যে নতুন একটি মতাদর্শ জন্ম হয়েছিল, যাকে আমরা সহজেই সাম্যবাদ বা সমাজতন্ত্রবাদ বলে উল্লেখ করতে পারি। এখন আমরা দেখে নেব এই সাম্যবাদ বা সমাজতন্ত্রবাদের কি কি মূল ভিত্তির উপর এটি গড়ে উঠেছিল। মূলত সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদীরা মনে করেন প্রাকৃতিক সম্পদ যেমন জমি, নদী এবং কাঁচামাল এগুলো সবই প্রাকৃতিক সম্পদ, সুতরাং এগুলো কোনো ব্যক্তি বা মালিকের হাতে থাকা উচিত নয় এবং তা অযৌক্তিক। তাই তারা প্রকৃতির সম্পদকে ঈশ্বরের সম্পদ বলে মনে করেন এবং তারা মনে করতেন তা সবার ভোগ দখলের অধিকার রয়েছে। এই ভোগ দখল শুধুমাত্র কিছু মুষ্টিমেয় মানুষ এই জমি বা সম্পত্তি বা এই সম্পদগুলিকে দখল করে রেখেছে, যেটা অযৌক্তিক এবং অন্যায়। তৃতীয়ত, তারা মনে করতেন যে সম্পদ শুধুমাত্র একটি শ্রেণীর হাতে কুক্ষিগত হওয়া কখনোই কাম্য নয়। তাই রাষ্ট্রের উচিত, অর্থাৎ কোনো দেশের উচিত সমস্ত সম্পদকে নিজ হাতে সকল শ্রেণীর মধ্যে বা সকল মানুষের মধ্যে সমানভাবে বন্টন করা। এছাড়াও এই সমাজতন্ত্রবাদের অপর একটি বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের উচিত প্রত্যেক মানুষকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। ফলে এই কর্মসংস্থানের যেমন রাষ্ট্র ব্যবস্থা করবে এবং এই শ্রমিকরা সেই ফসল বা যে কোনো কর্ম করে যা কিছু উৎপাদিত করবে তার জমা পড়বে, রাষ্ট্র সেই সম্পদকে বা সেই উৎপাদিত দ্রব্যকে সমহারে সবার মধ্যে বন্টন করবে। অর্থাৎ সাম্যবাদীদের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রই হবে সমস্ত প্রপার্টি বা সম্পত্তির মালিক এবং রাষ্ট্রই তা নিয়ন্ত্রণ করবে এবং সেখানে মানুষ সেই সম্পত্তিতে বা প্রপার্টিতে কাজ করে সেখান থেকে তার প্রাপ্য যেটুকু চাহিদা সেগুলো পূরণ করবে। এইভাবে তারা সাম্যবাদী মতাদর্শের কথা বলেছেন এবং এইভাবেই সাম্যবাদী মতাদর্শ গড়ে উঠেছে। অর্থাৎ সাম্যবাদ অর্থাৎ
সমাজের মধ্যে, সাম্যবাদী সমাজে কোনো শোষণ থাকবে না, ধনী দরিদ্র থাকবে না, এখানে সবাই সমান, সবাই রাষ্ট্রের হয়ে কাজ করবে। অথবা কখনো কখনো কোনো সাম্যবাদী মনে করেছেন রাষ্ট্র বলে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, সকল শ্রেণীর মানুষ কাজ করবে সমস্ত দেশের সম্পদের উপর এবং সেখান থেকে যা উৎপাদিত হবে তা সমভাবে বণ্টিত হবে। এই ছিল সাম্যবাদী বক্তব্য বা সাম্যবাদীদের মূল বক্তব্য। এখন আসা যাক সাম্যবাদীদের এই অনেকগুলো ধরন ছিল। তাই ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সময়কালে যে প্রাথমিক স্তরে যে সাম্যবাদের বিকাশ ঘটে তাকে বলা হয় ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদ বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রবাদ বা স্বপ্নবিলাসী সমাজতন্ত্রবাদ। কেন এদেরকে কল্পনাবিলাসী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদ বলা হয়? এই প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে দেখা যায় যে ঊনবিংশ শতকে অর্থাৎ অষ্টাদশ শতকের শেষ এবং ঊনবিংশ শতকের সূচনায় ইংল্যান্ড, ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন দেশে যেমন রবার্ট ওয়েন, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, লুই ব্লাঁ প্রমুখ বেশ কিছু দার্শনিক বা সমাজতন্ত্রবিদের জন্ম হয়েছিল। তারা শোষণের বিরুদ্ধে অর্থাৎ সমাজে যে বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করে বা শোষণের বিরুদ্ধে বিরোধিতা করে তারা একটি নতুন সমাজ গঠনের কথা বললেও সেই সমাজ কিভাবে গঠিত হবে সে বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারেনি। এই জন্য কার্ল মার্কস এবং তার অনুগামীরা এই ধরনের সমাজতন্ত্রবিদদের ইউটোপিয়ান বা কল্পনাবিলাসী বলে উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা কল্পনাবিলাসী সমাজতন্ত্রবাদ বলতে কি বুঝলাম? কল্পনাবিলাসী সমাজতন্ত্রবাদ বলতে তারা কল্পনা করেছেন বা তারা চিন্তা ভাবনা করেছেন সমাজে এই শ্রমিক শ্রেণীর যে কষ্ট দুঃখ আছে সেগুলোর বিরুদ্ধে বিরোধিতা করা দরকার এবং সমাজের পরিবর্তন ঘটানো দরকার। কিন্তু কিভাবে এই পরিবর্তন হবে সে বিষয় নিয়ে তারা কোনো সুনির্দিষ্ট মতামত দিতে পারেননি, যদিও দিয়েছিলেন সেগুলো খুব একটা বেশি কার্যকরী হয়নি। তার জন্যে তাদেরকে কল্পনাবিলাসী সমাজতন্ত্রবাদ বলা হয়ে থাকে। এখন আমরা এই কয়েকজন ইউটোপিয়ান বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রবিদদের কথা আলোচনা করলে তাদের ধারণা অনেকটা স্পষ্ট হবে। এদের মধ্যে প্রথম এবং উল্লেখযোগ্য হলেন রবার্ট ওয়েন। তিনি সমাজতন্ত্রবাদের জনক নামে পরিচিত। তিনি তার নিজে ছিলেন একজন শিল্প মালিক এবং তিনি শ্রমিক শ্রেণী উন্নয়নের কথা ভেবেছিলেন। তিনি মনে প্রাণে ভেবেছিলেন কলকারখানায় যেসব শ্রমিকরা রয়েছে তাদেরকে তারা প্রচুর পরিশ্রম করে যে সম্পদ মালিক শ্রেণীর হাতে তুলে দেয় সেটা শুধুমাত্র মালিক শ্রেণী একছত্রভাবে ভোগ না করেও তার বেশ কিছুটা যদি শ্রমিক শ্রেণীর মধ্যে বিতরণ করে দেওয়া হয় বা শ্রমিক শ্রেণীর কাজে লাগানো হয় তাহলে সেটা শ্রমিক শ্রেণীর কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে। এর জন্য তিনি তার কারখানায় নিযুক্ত শ্রমিকদের জন্য তিনি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে জন্য তিনি হসপিটাল তৈরি করেন, তাদের ছেলেমেয়েদের শিক্ষার জন্য ব্যবস্থা করেন, তাদের যাতে খাদ্যের কোনো সমস্যা না হয় তার জন্য ব্যবস্থা করেন। শুধু তাই নয়, তিনি সেই সব শ্রমিকদের জন্যে তারা কোনো ক্রমে কারখানা থেকে আঘাতপ্রাপ্ত হলে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে অর্থ সাহায্য দেওয়ার কথা ভাবেন। কেউ যদি মারা যায় তাহলে তাকে বিমা দেওয়ার ব্যবস্থা করেন, অথবা কোনো শ্রমিকের দুস্থ যারা শ্রমিক এবং তারা মারা গেলে বা সমস্যা দেখা দিলে তাদের কন্যাদের বিবাহের ব্যবস্থা তিনি করেন। এছাড়াও এইভাবে তিনি শ্রমিক কল্যাণের কথা বলেন। তিনি মনে করতেন তার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা অন্যান্য মালিক শ্রেণীরা গ্রহণ করবে, তাকে দেখে শিখবে। ফলে এই সমাজতান্ত্রিক যে আদর্শ বা সাম্যবাদী আদর্শ বা মহান আদর্শ অন্যান্য শিল্প মালিকরা গ্রহণ করবে। কিন্তু দেখা যাচ্ছে তার এই মতাদর্শ বা আদর্শকে ইংল্যান্ডের অধিকাংশ মালিক শ্রেণী গ্রহণ করেনি। ফলে তিনি ক্ষুব্ধ হয়ে ইংল্যান্ড ছেড়ে তিনি আমেরিকায় গিয়েছিলেন। সেখানেও তিনি এক সমাজতান্ত্রিক সোসাইটি গঠনের কথা ভেবেছিলেন, কিন্তু সেখানেও তিনি খুব একটা বেশি সাফল্য লাভ করেননি। ফলে তিনি পুনরায় আবার ইংল্যান্ডে ফিরে এসেছিলেন। এরপরে আমরা অপর একজন সমাজতন্ত্রবিদের কথা জানব। তিনি হলেন সেন্ট সাইমন। তার সময়কাল হলো 1760 থেকে 1825 সাল পর্যন্ত। তিনি ফ্রান্সের সমাজতন্ত্রের আদি গুরু নামে পরিচিত, আবার তিনি ফরাসি সমাজতন্ত্রবাদের জনক নামেও পরিচিত। তিনি কি বলেছিলেন?
তিনি এই বৈষম্য বা বন্টনের জন্য তিনি তীব্র বিরোধিতা করেছিলেন এবং তিনি বলেছেন ধন বৈষম্যের কারণে পুঁজিবাদী শ্রেণী বা মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর জন্ম হয় এবং মালিক শ্রেণীর মানুষরা ক্রমাগত শ্রমিক শ্রেণীকে শোষণ করে। তাই তিনি ব্যক্তিগত সম্পত্তি মালিকানা তীব্র বিরোধী ছিলেন এবং তিনি সমাজ পরিবর্তনের জন্য তিনি সরাসরি কার্ল মার্কসের মতো শ্রেণী সংগ্রামের কথা বলেননি। তিনি মনে করতেন সমাজের পরিবর্তন করতে গেলে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণী যৌথ ভিত্তিতে শিল্প ওর বিকাশ ঘটাবে বা সমবায়ের ভিত্তিতে শিল্পের বিকাশ ঘটিয়ে শিল্পের উৎপাদন হবে, যেখানে এত বেশি শোষণ থাকবে না এবং উভয়ই শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণী উপকৃত হবেন। এরপরে আমরা অপর একজন সমাজতন্ত্রবিদের কথা জানব, তার নাম হচ্ছে চার্লস ফুরিয়ার। তিনি এই সেন্ট সাইমনের ভাবশিষ্য নামে পরিচিত ছিলেন। তিনি ব্যক্তিগত পুঁজি এবং পুঁজিবাদের তীব্র বিরোধী ছিলেন এবং এর জন্য তিনি আপ্রাণ বিরোধিতা করে গেছেন এবং ব্যক্তিগত মালিকানা উচ্ছেদের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। তার মূল যে দর্শন, তিনি বলছেন এমন একটি সমাজ তৈরি হবে ১,৫০০ থেকে ২,০০০ নারী পুরুষ নিয়ে একটি ফ্যালাঞ্চ বা কমিউন তৈরি হবে এবং এই ১,৫০০ নারী পুরুষ তারা যৌথভাবে তারা বিভিন্ন ফসল বা কোনো দ্রব্য উৎপাদন করবে বা শিল্প কারখানাজাত দ্রব্য উৎপাদন করবে এবং সেগুলো উৎপাদন করার পর তারা নিজেদের মতোভাবে ভাগ করে নেবে। ফলে কি হবে, এই সমাজে নিজেদের মতোভাবে যদি ভাগ করে নেয় তাহলে রাষ্ট্রের প্রয়োজন হবে না এবং ধনী শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর বলে কিছুই থাকবে না। ফলে ব্যক্তিগত মালিকানা না থাকার জন্য শোষণ থাকবে না প্রতিযোগিতা থাকবে না, বেকার ছাঁটাই। এছাড়াও তিনি আরও জোর দিয়ে বলেন এই ব্যবস্থার মধ্য দিয়ে, এই কমিউন ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রের শাসক শ্রেণীর হাতিয়ার পুলিশ এবং কারাগার থাকবে না, যা দরিদ্র শ্রেণীকে দমন করে সেটা থাকবে না। অর্থাৎ তিনি শ্রেণীহীন সমাজ ব্যবস্থা বা কমিউন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা বা ফ্যালাঞ্চ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা গঠনের জন্য জোর দিয়েছিলেন। অপরদিকে অপর একজন ইউটোপিয়ান সমাজতন্ত্রবিদ হলেন লুই ব্লাঁ। তার রচিত গ্রন্থের নাম রিভিউ দ্য প্রোগ্রেস ও অর্গানাইজেশন অফ লেবার। তিনি মনে করতেন এই যে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর দ্বন্দ্ব বা এই যে বৈষম্য রয়েছে, এই বৈষম্যের মূলে হচ্ছে ব্যক্তিগত মালিকানা বা ব্যক্তিগত উদ্যোগ। তিনি মনে করতেন ব্যক্তিগত উদ্যোগই প্রতিযোগিতার জন্ম দেয় শোষণের এবং মুনাফা লাভের। তার জন্যে তিনি এই ব্যক্তিগত উদ্যোগকে বাদ দিয়ে তিনি মনে করতেন দেশের সকল সম্পত্তির মালিক হবে রাষ্ট্র এবং রাষ্ট্র প্রত্যেক মানুষকে যেমন কর্ম দেবে বা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেই রকম রাষ্ট্র সেই সব মানুষদেরকে আবার খাদ্যও সরবরাহ করবে। অর্থাৎ তিনি রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের কথা বলেন এবং তিনি প্রথম ফ্রান্সে জাতীয় কর্মশালা স্থাপনের কথা ঘোষণা করেছিলেন। এছাড়াও অপর একজন ইউটোপিয়ান সমাজতন্ত্রবিদের নাম আমি আলোচনা করব, তার নাম হলো প্রুধো। তার রচিত গ্রন্থের নাম প্রপার্টিজ রাবরি। অর্থাৎ তিনি কি বলছেন, এই গ্রন্থের মধ্য দিয়ে তিনি তার মতাদর্শ প্রচার করতে চেয়েছিলেন। তিনি বলছেন সম্পত্তি হচ্ছে চুরি করা জিনিস। কেন চুরি করা জিনিস? তিনি মনে করেন শ্রমিক শ্রেণীর শ্রমের দ্বারাই কোনো দ্রব্য বা কোনো কিছু উৎপাদন করে, কোনো সম্পদকে তৈরি করে শ্রমের দ্বারাই, এবং মালিক শ্রেণী সেই সম্পদের তৈরির জন্য যে মজুরি সেটা কম দিয়ে সেটা চুরি করে জমা করে এবং সেখান থেকে সে পুনরায় প্রপার্টি তৈরি করে বা সম্পত্তি বৃদ্ধি করে। তাই তার ভাষায় প্রপার্টিজের রাবরি, অর্থাৎ সম্পত্তি হচ্ছে চুরি করা জিনিস। এইভাবে ইউটোপিয়ান সমাজতন্ত্রবিদরা তাদের মতাদর্শ প্রকাশ করেছিলেন ঠিকই, কিন্তু কিভাবে এই সমাজ ব্যবস্থা পরিবর্তিত হবে তার জন্য তারা মতাদর্শ দিলেও বা পথ দেখালেও তা সেই সময় সমাজ ব্যবস্থায় মানুষ গ্রহণ করেনি। তার জন্য ইউটোপিয়ান সমাজতন্ত্রবিদদেরকে এই ধরনের সমাজতন্ত্রবিদদের বা আদি পর্যায়ে সমাজতন্ত্রবিদদের ইউটোপিয়ান বা কল্পনাবিলাসী বলা হয়ে থাকে।
এই সমাজতন্ত্রবিদদের মধ্যে আবার অনেক ধরনের তাদের কর্মপন্থার মধ্যে পার্থক্য রয়েছে, এবং এই কর্মপন্থার ভিত্তিতে আবার সমাজতন্ত্র বেশ কয়েকটি ভাগে ভাগ হয়েছিল। যাক, এ বিষয়টিকে রেখেই বলা যায় আমার আজকের অপর একটি আলোচনার বিষয়, সেটি হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বা মার্ক্সীয় সমাজতন্ত্রবাদ। কেন কার্ল মার্ক্স প্রবর্তিত এই সমাজতন্ত্রকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলা হয়? আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে কার্ল মার্ক্সের পূর্বে যে সমস্ত সমাজতন্ত্রবিদ সমাজের পরিবর্তনের কথা বলেছে, অর্থাৎ শ্রমিক শ্রেণীর সঙ্গে মালিক শ্রেণীর বিভেদকে দূর করে সাম্য প্রতিষ্ঠার কথা বলেছে, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করে শোষণের অবসানের কথা বলেছেন, কিন্তু তারা কেউ বাস্তবে রূপ দিতে পারেননি। কিন্তু কার্ল মার্ক্সের প্রবর্তিত সমাজ ব্যবস্থাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদ বলা হয়, কারণ কার্ল মার্ক্স যে মতাদর্শ প্রচার করেছিলেন তার মধ্য দিয়ে সমাজ ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের তিনি দিশার দেখিয়েছিলেন। তার জন্য তার প্রবর্তিত মতাদর্শকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলা হয়। কার্ল মার্ক্সের এই সমাজতন্ত্রবাদ কমিউনিস্ট ম্যানিফেস্টো বা দাস ক্যাপিটাল বা ক্রিটিক অব দ্য পলিটিক্যাল ইকোনমি, হোলি ফ্যামিলি প্রভৃতি গ্রন্থ থেকে আমরা তার দর্শনের কথা জানতে পারি। এই সব গ্রন্থগুলিতে তিনি তার সমাজতন্ত্রবাদ, তার বিপ্লব তত্ত্ব, তার কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। এখন এই কার্ল মার্ক্সের সমাজতন্ত্রবাদ যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের চারটি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, দ্বিতীয়টি হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ, তৃতীয়টি হলো উদ্বৃত্ত তত্ত্ব এবং চতুর্থটি হলো আন্তর্জাতিকতাবাদ। অর্থাৎ কার্ল মার্ক্স এই বৈষম্যের সমাজকে বা সমাজের বৈষম্য কমানোর জন্যে বা শ্রমিক শ্রেণীর দাবি আদায়ের জন্যে তিনি যে কথা বলেছেন, তার মধ্যে প্রথম যে তত্ত্বটি আসে সেটি হলো তার বস্তুবাদী ব্যাখ্যা বা অর্থনৈতিক ব্যাখ্যা। কার্ল মার্ক্স মনে করেন সমাজ ব্যবস্থার মূল চালিকা শক্তি হলো অর্থনীতি, অর্থাৎ অর্থনীতির দ্বারাই প্রতিটা সমাজ পরিচালিত হয়। অর্থনীতির দ্বারা প্রতিটা সমাজ পরিচালিত হয়, আর এই অর্থনৈতিককে কেন্দ্র করেই সমাজের সমস্ত কিছু যাবতীয় যে কর্মকাণ্ড চলে। এখন তিনি মনে করেন যুদ্ধ বা ধর্মীয় ভাবাবেগ বা দার্শনিকদের কোনো চিন্তা ভাবনা দ্বারা কোনো সমাজ পরিচালিত হতে পারে না। কোনো সমাজের যে কোনো বিষয়, ধর্ম, সংস্কৃতি, রাজনীতি, যা কিছু সমাজে সংগঠিত হয় তার মূলে হচ্ছে অর্থনীতি, এটা তিনি মনে করেন। আর এই অর্থনীতিকে কেন্দ্র করেই সমাজের দীর্ঘদিন ধরে একটা দ্বন্দ্ব চলে আসছে। তাই তিনি মনে করেন এই সামাজিক যে দ্বন্দ্ব সেটা আজকের নয়, বা এই যে ইতিহাসের যে বস্তুবাদী ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় তিনি বলছেন এটা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে সমাজে এই দ্বন্দ্ব বা শ্রেণী সংগ্রাম চলে আসছে। তিনি মনে করেন সংগ্রামের মূল কারণই হলো অর্থনীতি। তিনি দেখিয়েছেন যে রোমে এবং গ্রীসে কৃতদাসদের সঙ্গে সাধারণ মানুষের লড়াই বা সংগ্রাম চলেছে, আবার রোমের অভিজাত শ্রেণীর সঙ্গে সাধারণ মানুষের দ্বন্দ্ব চলেছে, আবার মধ্যযুগে সামন্ততন্ত্রের সঙ্গে ভূমিদাসদের সংঘর্ষ চলেছে, আবার আধুনিক যুগে পুঁজিপতিদের সঙ্গে শ্রমিক শ্রেণীর সংঘর্ষ চলেছে। তাই তিনি বলছেন এই সংঘর্ষ একটা ইতিহাসের নিয়ম, এই সংঘর্ষ, আর এই সংঘর্ষের মূল কারণ হলো অর্থনীতিকে কেন্দ্র করেই এই সমস্ত কিছু আবর্তিত হয়েছে। তাই তিনি মনে করেছেন এই সংঘর্ষকে এড়িয়ে, অর্থাৎ এই ইতিহাসের এই সংঘর্ষ হয়েছে মূলত অর্থনৈতিক কারণে। তাই তিনি বলছেন শ্রমিক শ্রেণীর মানুষেরা চিরকালই বঞ্চিত, নিপীড়িত,
তাই তিনি বলছেন এই শ্রমিক শ্রেণীর মানুষদেরকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে মালিক শ্রেণী বা পুঁজিবাদ শ্রেণীর বিরুদ্ধে লড়ে আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে। এবং এই আন্দোলন করে শ্রমিক শ্রেণী একদিন সমাজের ক্ষমতা দখল করবে এবং তারা শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থা গঠন করবে। তার জন্য তিনি কি বলছেন, এই মালিক শ্রেণীর অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি বলছেন দুনিয়ার মজদুর এক হও, এক হয়ে তোমরা লড়াই করো। কার সঙ্গে লড়াই করবে? পুঁজিপতি শ্রেণীর সঙ্গে, শাসক শ্রেণীর সঙ্গে লড়াই করে তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করো। এবং এইভাবে দখল করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে আর থাকবে না কোনো শোষণ, থাকবে না কোনো অত্যাচার, তৈরি হবে সাম্যবাদী সমাজ। তাই ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যাকে তিনি এইভাবে তুলে ধরেছেন, বিভিন্ন যুগের সংগ্রামকে তিনি এইভাবে তুলে ধরেছেন। এরপরে তার অপর একটি উল্লেখযোগ্য তত্ত্ব হল দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তিনি বলছেন বিশ্ব প্রকৃতি যেমন পরিবর্তনশীল, ঠিক সেই রকম বিশ্ব সমাজ ও পরিবর্তনশীল। আর এই পরিবর্তন আসে সংঘর্ষের মধ্য দিয়ে। আর এই সংঘর্ষের মূল চালিকা শক্তি হলো থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। অর্থাৎ থিসিস বলতে তিনি কি বুঝিয়েছেন? তিনি বলছেন থিসিস বলতে মূলত স্থিত শক্তি, অর্থাৎ যা রয়েছে সেটাকে টিকিয়ে রাখার জন্যে এক শ্রেণীর মানুষ সর্বদাই চেষ্টা করে চলেছে। অর্থাৎ এই ধরনের কোনো সমাজকে বা এই ধরনের কোনো ঘটনাকে স্থায়ীভাবে দীর্ঘস্থায়ী করার জন্য যারা চেষ্টা করছে তারা হচ্ছে থিসিস, এবং তারা দীর্ঘদিন ধরে টিকে আছে। থিসিস হচ্ছে স্থিত সমাজ, আর অ্যান্টিথিসিস হচ্ছে এই সমাজ ব্যবস্থার মধ্যে একদল মানুষ বিরোধিতা করে বেরিয়ে এসে তারা এই সমাজ ব্যবস্থাকে বা যে প্রচলিত সমাজ ব্যবস্থাকে বা দীর্ঘদিন ধরে যে সমাজ ব্যবস্থা টিকে আছে তাকে ভেঙে ফেলে নতুন একটি সমাজ এর কথা তারা বলছে। এটা হলো অ্যান্টিথিসিস। আর এই থিসিস এবং অ্যান্টিথিসিসের মধ্যে ক্রমাগত সংঘর্ষের ফলে জন্ম নেবে সিনথেসিস, অর্থাৎ সমন্বয়ী ভাবধারা। খুব সংক্ষেপে এটাকে ব্যাখ্যা করা যায় এভাবে। দেখা যাচ্ছে কোনো রাজ্যে বা কোনো দেশে কোনো একটি রাজনৈতিক দল রয়েছে, সে যখন ক্ষমতায় এসেছে সংগ্রামের মধ্য দিয়ে, তারপরে সে যখন 5 বছর 10 বছর 15 বছর থেকে গেছে, তখন সেই তার শাসন ক্ষমতাকে আমরা তখন তাকে বলবো থিসিস বা স্থিত। ঠিক এই দলের মধ্যেই কিছু মানুষ যখন বিরোধিতা করে এই দলের পতন চেয়ে আবার নতুন কাউকে আনতে চাইবে, তখন সেটা হচ্ছে অ্যান্টিথিসিস। এবং এই সংঘর্ষের ফলে যেটি আলটিমেটলি পরিবর্তিত যে মিশ্র সমাজ গঠিত হবে সেটি হচ্ছে সিনথেসিস। অর্থাৎ কার্ল মার্কস মনে করেন যে পুঁজিবাদী শ্রেণীর সঙ্গে শ্রমিক শ্রেণীর ক্রমাগত সংঘর্ষের ফলে নতুন একটি সমাজ তৈরি হবে, সেই সমাজটা হচ্ছে সাম্যবাদী সমাজ, যেটা সিনথেসিস নামে পরিচিত। এইভাবে তিনি দ্বন্দ্বমূলক বস্তুবাদকে ব্যাখ্যা দিয়েছেন। অপরদিকে কার্ল মার্কস 1859 সালে তিনি দীর্ঘ 9 বছর গবেষণার পরে দ্য কন্ট্রিবিউশনস অব দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি নামক গ্রন্থে তিনি উদ্বৃত্ত মূল্যতত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। উদ্বৃত্ত মূল্যতত্ত্বর ব্যাখ্যা এরকম, তিনি বলতে চেয়েছেন যে জল, মাটি, উদ্ভিদ বা যা কিছু প্রাকৃতিক সম্পদ এই সম্পদকে, এই প্রাকৃতিক সম্পদকে শ্রমিক শ্রেণী পরিশ্রমের মধ্য দিয়ে তাকে কোনো দ্রব্যে বা তাকে অর্থকারী করে তোলে, তাকে অর্থাৎ শ্রমিক শ্রেণী পরিশ্রমের মধ্য দিয়েই সেটাকে বাজারে বিক্রির মতো অবস্থায় নিয়ে যায়, বা শ্রমিক শ্রেণী সেটাকে পরিবর্তিত রূপে আসে যা থেকে মালিক শ্রেণী মুনাফা অর্জন করে। তাই তার মতে
মালিক শ্রেণী যে পরিমাণ অর্থ সেখান থেকে লাভ করে, সেই লাভের খুব কম অংশই শ্রমিক শ্রেণী পায়। অর্থাৎ মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে বঞ্চিত করে তার সম্পদকে সে নিজে কুক্ষিগত করে। ফলে মালিক শ্রেণীর ধন বা সম্পত্তি বৃদ্ধি পায়, যাকে বলছে উদ্বৃত্ত তত্ত্ব। অর্থাৎ মালিক শ্রেণী সেই সম্পদ বৃদ্ধি করে, কিন্তু এই মালিক শ্রেণী শ্রমিকদেরকে তাদের পর্যাপ্ত মজুরির থেকে অনেক কম দেয়। সুতরাং তার মতে সেই পর্যাপ্ত মজুরির থেকে আরও বেশি প্রাপ্য শ্রমিক শ্রেণীর মানুষেরা, এটা তিনি মনে করেন। কিন্তু মালিক শ্রেণী কী করে, সেটা শ্রমিকদেরকে অনেক কম দিয়ে বাকিটা অধিক পরিমাণে মুনাফা লাভ করে এবং সেটাকে পুনরায় অন্য কোনো স্থানে পুঁজি হিসাবে বিনিয়োগ করে সে আবার সেখান থেকে লাভ করে। এইভাবে মালিক শ্রেণীর ক্রমাগত একটা শিল্প থেকে অপর একটি শিল্প, একটা কারখানা থেকে অপর একটি কারখানা এবং একটা ব্যবসা থেকে একাধিক ব্যবসা তারা বাড়াতেই থাকে এবং তার উদ্বৃত্ত ধন একে একে সঞ্চিত হতে থাকে। কিন্তু শ্রমিক শ্রেণী সে দারিদ্রই থেকে যায়, তাই তার কোনো পরিবর্তন হয় না। তাই তিনি বলছেন এই উদ্বৃত্ত তত্ত্বর বিরোধিতা করেই একমাত্র, অর্থাৎ এই উদ্বৃত্ত অর্থ শ্রমিক শ্রেণীকে সুষম বন্টনের প্রয়োজন, এর জন্য তিনি সংগ্রামের জন্য কথা কিন্তু বলেছেন। এটি হলো কার্ল মার্ক্সের উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। এরপরে তার অপর একটি তত্ত্ব হলো আন্তর্জাতিকতাবাদ। কার্ল মার্ক্স মনে করেন যে শ্রমিকদের কোনো দেশ নেই, জাত নেই, ধর্ম নেই, ভাষা নেই। শ্রমিকদের একটি পরিচয়, তারা শ্রম বিক্রি করে বিনিময়ে তারা অর্থ উপার্জন করে। এখন এটি করতে গিয়ে কার্ল মার্ক্স বিভিন্ন দেশের শ্রমিকদেরকে একত্রিত হওয়ার কথা বলেছেন এবং তিনি ঘোষণা করেন বিশ্বের শ্রমিক একত্রিত হয়ে যৌথভাবে এই মালিক শ্রেণীর বা পুঁজিবাদী শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম করবে এবং সংগ্রামে তারা জয়যুক্ত হবে, জয়যুক্ত হয়ে তারা সাম্যবাদী সমাজ তৈরি করবে। তার জন্য তিনি বলছেন দুনিয়ার মজদুর এক হও। এবং এটা করতে গিয়ে তিনি বিভিন্ন দেশের মানুষদের সঙ্গে একত্রিত করে তিনি সালে একটি কমিউনিস্ট লীগ প্রতিষ্ঠা করেন এবং বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিকদেরকে একত্রিত করার জন্য তিনি প্রথম 1864 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গড়ে তোলেন এবং এবং সংগঠনে তিনি তিনি 1864 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ওয়ার্কিংস মেন্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক সম্মেলনে আহ্বান করেন এবং তার মৃত্যুর পরেও বেশ কয়েকটি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল। এখন বিষয় হলো এই মার্ক্সবাদকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলা হয় কেন? কারণ কার্ল মার্ক্সই প্রথম ব্যক্তি যিনি তার মতাদর্শের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর মধ্যে যে বিভেদ বা পার্থক্য আছে সেই পার্থক্যকে তিনি কমাতে সচেষ্ট হয়েছিলেন, অথবা শ্রমিক শ্রেণীর দাবি দাওয়া মালিক শ্রেণী মেনে নিতে বাধ্য হয়েছিল। এই তার তত্ত্বের মধ্যে দিয়ে আমরা খুঁজে পেলাম। এখন দেখি কার্ল মার্ক্সের তত্ত্বের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। কার্ল মার্ক্স মনে করেন তার সমাজতন্ত্রবাদের মূল যে বক্তব্য, সেখানে তিনি বলছেন সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে অর্থনীতি। তাই তিনি অর্থনীতির উপর অতিরিক্ত এবং তিনি বলছেন সমাজে যা কিছু ঘটে বা যা কিছু হয় সমস্ত কিছু অর্থনীতির কারণে হয়। কিন্তু তার এই মত সর্বজন গ্রাহ্য নয়, কারণ শুধুমাত্র অর্থনীতি ছাড়াও ধর্ম, জাতীয়তাবাদ, সঙ্গীত, এই নানা বিষয়গুলি অর্থনীতি ছাড়াও পরিচালিত হয়। দ্বিতীয়ত বলা যায় তিনি যে বলছেন অর্থনীতি হচ্ছে মূল চালিকা শক্তি। আমরা লক্ষ্য করি আইনস্টাইন কিন্তু অর্থনীতি চালিত হয়ে তিনি কিন্তু তার তত্ত্ব বা বৈজ্ঞানিক গবেষণা করেননি। শেক্সপিয়ার অর্থনীতি দ্বারা চালিত হয়ে তার রচনা করেননি। এছাড়াও কার্ল মার্ক্স সমাজের দুটি শ্রেণীর কথা বলেছেন, কিন্তু দেখা যায় বাস্তবে শ্রমিক শ্রেণী, মালিক শ্রেণী ছাড়া মধ্যবর্তী শ্রেণী বলে আর একটি শ্রেণীর কথা আমরা জানতে পারি। চতুর্থত আমরা দেখি কার্ল মার্ক্স যে বলছেন যে প্রাকৃতিক সম্পদ, সমস্ত কিছু প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ ভূমি এবং উৎপাদিত বিভিন্ন জিনিস, প্রকৃতির বিভিন্ন সম্পদই প্রাকৃতিক সম্পদ। সুতরাং মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর কাছ থেকে জোর করে এগুলি
অতিরিক্ত অর্থ লাভ করে, কিন্তু বাস্তবে দেখা যায় কারখানা স্থাপন করতে গেলে যন্ত্রপাতি, টেকনোলজি এবং বিভিন্ন জিনিসে কিনতে হয়, তার গুরুত্ব মার্কস দিতে চাননি। এটা তার মার্ক্সবাদের সীমাবদ্ধতা। এছাড়াও কার্ল মার্কস সমাজের শুধুমাত্র সংগ্রামের মধ্যে দিয়ে পরিবর্তনের ঘটনা বলেছেন, পরিবর্তন করার কথা বলেছেন, কিন্তু আমরা বাস্তবে দেখছি গণতান্ত্রিক উপায়ের মাধ্যমে সমাজে নানা ধরনের ভোটাধিকারের মাধ্যমে পরিবর্তন সম্ভব। এছাড়াও কার্ল মার্কসের অপর একটি সীমাবদ্ধতা হলো কার্ল মার্কস শ্রমিক শ্রেণীকে একত্রিত হতে বলেছেন, কিন্তু আমরা দেখি এই সমাজে পুরুষ অধিকাংশ ক্ষেত্রেই তিনি নারীদেরকে তার এই আন্দোলনের থেকে বাইরে রেখেছেন, কিন্তু এই পৃথিবীর বা সমাজের অর্ধেক নারী, সুতরাং এই ক্ষেত্রে বোধহয় তার তত্ত্ব অনেকটা সীমাবদ্ধ। এছাড়াও কার্ল মার্কস যে উদ্বৃত্ত তত্ত্বের কথা বলেছেন, সেখানেও আমরা দেখি শুধুমাত্র শ্রমিক শ্রেণীর মজুরির দ্বারা বা শ্রমিক শ্রেণীর পরিশ্রমের দ্বারাই একটি কারখানা বা একটি সমস্ত কিছুই তৈরি হয় না, তার ছাড়াও অনেক কিছু প্রয়োজন হয়, যেগুলি গুরুত্ব কার্ল মার্কস স্বীকার করেনি। তবে যাই হোক না কেন, মার্ক্সবাদের অনেক দোষ ত্রুটি থাকলেও মার্ক্সবাদ সমসাময়িক ইউরোপে বা সমসাময়িক ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল, সেখানে পুঁজি শ্রেণীর বা পুঁজিপতি শ্রেণীর যে ক্রমাগত অত্যাচার থেকে শ্রমিক শ্রেণী অনেকটাই মুক্ত হতে পেরেছিল এবং তারা তাদের দাবি দাবা আদায় করে নিতে পেরেছিল। তাই বলা যায় বর্তমানে কার্ল মার্কস প্রচারিত মার্ক্সবাদের গুরুত্ব অপরিসীম।